নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। শুরু করছি নিউজ ভিউজ। আর শুরুতেই যে খবরে আমাদের নজর রাখতে হবে সেটি হচ্ছে পুরীর রথযাত্রা। বিশ্বখ্যাত এই রথযাত্রাকে ঘিরে বেশ ধোঁয়াশা দেখা দিয়েছিল। আদৌ কি এবছর পুরীর এই রথযাত্রা উৎসব পালিত হবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চ কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিল যে যদি সুপ্রিম কোর্ট এই রথযাত্রার পারমিশন দেয় এই করোনা পরিস্থিতিতে, তাহলে স্বয়ং জগন্নাথ দেব ক্ষমা করবেন না। যদিও সেই সিদ্ধান্তের কে পুনর্বিবেচনা করার জন্য পিটিশন দাখিল করা হয় সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট সেই মতো আজকে একটি অনুমতি দিয়েছে। রথযাত্রা হবে, কিন্তু সেখানে অনেক বেশি রেস্ট্রিকশনস রয়েছে। যেমন যেটা পরিষ্কার করে বলা রয়েছে যে কারফিউ এবং শাটডাউনের মাধ্যমে এই রথযাত্রা করা যেতে পারে। যে পরিমাণে প্রত্যেক বছর মানুষ ভিড় জমাতেন, যে পরিমাণে মানুষ আসতেন, সেই লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে না, এটা কিন্তু পরিষ্কার করেছে। মানে এই বিষয়টাকে একদম নিশ্চিত করতে হবে, এমনটাই আজকে নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট। আমরা এই খবরে তো যাব অবশ্যই, তবে তার আগে এই মুহূর্তে যে হেডলাইন্স, সেই হেডলাইন্সের দিকে নজর রাখবো। শর্ত সাপেক্ষে পুরীর রথযাত্রায় অনুমতি দিল সুপ্রিম কোর্ট। সোমবার রাত 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত শাটডাউন। প্রধানমন্ত্রীর বক্তব্যের তাৎপর্য বুঝেই কথা বলা উচিত। লাদাখে ভারত চীন সীমান্ত নিয়ে মোদির বক্তব্যকে খোঁচা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেই চলেছে পাকিস্তানি সেনা। রাজৌরি নওশেরা সেক্টরে ফের সিজফায়ার পাক সেনার, প্রত্যাঘাত ভারতের, শহীদ এক জওয়ান। করোনা পরিস্থিতি নিয়ে বুধবার সর্বদল বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর। করোনা মোকাবিলা নিয়ে পর্যালোচনা। দিলীপ ঘোষকে বৈঠকে থাকতে বললেন মুখ্যমন্ত্রী। কাঁকুরগাছির আবাসনে শাশুড়িকে খুন করল জামাই, চলল গুলি। খুনের পর আত্মঘাতী জামাই, চাঞ্চল্য এলাকায়। ঠিক এই মুহূর্ত থেকে কারফিউ জারি হয়ে গিয়েছে। পুরী শহর একেবারে শাটডাউন। বুধবার দুপুর 2টো পর্যন্ত এই শাটডাউন চলবে, এবং বেশ কিছু নির্দেশ আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে যে এই পুরীর যে রথযাত্রা, সেই রথযাত্রা যদি করতে হয় তাহলে বিধিনিষেধগুলো মানতে হবে। যেরকম ম্যাক্সিমাম 500 জন 3টে রথ টানতে পারবেন। আমরা দেখতাম যে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো পুরীর এই 3টি রথ, জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ টানার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় হতো। তবে আগামীকাল 500 জনের বেশি দেখা যাবে না সেই রথ টানার জন্য। এছাড়াও বেশ কিছু বিধিনিষেধ রয়েছে যেগুলো মেনে চলতে হবে, সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে। মঙ্গলবার রথযাত্রা। করোনা আবহে শর্ত সাপেক্ষেই পুরীর রথে দড়িতে টান পড়বে এবছর। সোমবার রাত 9টা থেকে বুধবার দুপুর 2টো পর্যন্ত পুরো জেলা জুড়ে শাটডাউনের নির্দেশ রাজ্য সরকারের। পাশাপাশি কেন্দ্র রাজ্য মন্দির কমিটির সমন্বয় রেখে কাজ করবে, এমনটাই রায় শীর্ষ আদালতের। তার সঙ্গে মানতে হবে স্বাস্থ্যবিধি। তবে প্রত্যেক বছরের মতো থাকতে পারবেন না ভক্তরা। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ রায় দিয়েছে। তবে মহামারীর কথা মাথায় রেখে কোনো ভক্ত সমাগম ছাড়া রথযাত্রা করার পক্ষে সওয়াল করেছে কেন্দ্র। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল আদালতে বলেন, এটা কয়েক কোটি মানুষের বিশ্বাসের ব্যাপার। আগামীকাল জগন্নাথ মন্দির থেকে বেরোতে না পারলে আগামী 12 বছর পুরীর রথ মন্দির থেকে বেরোতে পারবে না। কয়েক শতক ধরে চলা সংস্কৃতিতে মাথা গোলানো অনুচিত। মহামারীর সংক্রমণ রুখতে রাজ্যে একদিনের জন্য কারফিউ জারির পরামর্শ দিয়ে সলিসিটর জেনারেল বলেন, একমাত্র যারা করোনা ভাইরাস নেগেটিভ তারাই যাত্রায় অংশ নিতে পারেন। এক্ষেত্রে কেন্দ্রের বেশ কিছু প্রস্তাব রয়েছে। উড়িষ্যা সরকারের পক্ষে আইনজীবী হরিশ সালভেও ওই যুক্তিতে সায় দেন। সলিসিটর জেনারেলের প্রস্তাব, গোটা রথযাত্রাটি লাইভ টেলিকাস্ট করা যেতে পারে। এদিকে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখেই রথযাত্রা হতে পারে বলে সুপ্রিম কোর্টে আবেদন করা হয় কয়েকটি আবেদনপত্রে। সেখানে প্রস্তাব দেওয়া হয় 3টি রথ টানবেন সেবায়েত ও পুলিশ। এর ফলে সামাজিক দূরত্ব বজায় রেখেও প্রথা অক্ষুণ্ণ থাকবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এদিকে পুরীর রথের পরেই আমরা যদি মনে করি যে কোন রথ প্রাচীনতম, তাহলে অবশ্যই আমাদের রাজ্যের মাহেশের রথ প্রাচীনতম। তবে এবারও মাহেশের রথের সেরকম আড়ম্বর নেই।
এবং তার পরপরই চলে আসে কলকাতার ইসকনের রথের কথা। যদিও এবছর কলকাতার ইসকনের যে রথযাত্রা, সেই রথযাত্রায় কোনো রকমভাবেই সেই রথযাত্রা হবে না। যে র্যালি বা শোভাযাত্রা প্রত্যেক বছর দেখা যায় সেটা এবছর হবে না, পরিষ্কার এটা জানিয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। তিনি যেটা জানিয়েছেন যে ভার্চুয়াল যে রথযাত্রা, অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মাধ্যমগুলোতে, সোশ্যাল সাইটগুলোতে সেখানে তাদের সেই রথযাত্রাগুলো দেখানো হবে এবং সেইভাবেই পুণ্যার্থীরা, দর্শনার্থীরা প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন। আমরা ডিসাইড করেছি কি মন্দির প্রাঙ্গণ ভেতরেই হবে, আর আমাদের যা ব্রহ্মচারী মন্দির ভেতরে থাকে ওরাই সব ভগবানের রথের যে রিচুয়ালস আছে পারফর্ম করবেন। কালকে সকাল 4:30 মঙ্গল আরতিতে ভগবানকে উঠানো হবে, তারপরে ভগবানের ড্রেসিং হবে, 7:30 সময়ে ভগবান দর্শন দেবেন, তারপরে 56 ভোগ লাগানো হবে ভগবানকে, তারপরে 8:30 সময় পাহান্ডি বিজয় শুরু হবে। ভগবানকে আস্তে আস্তে করে মন্দির থেকে নিচে নামানো হবে। এবার আমরা গুন্ডিচা মন্দির, যেটা আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করতাম, ওটা মন্দির ভেতরেই, মন্দির প্রাঙ্গণ ভেতরেই গ্রাউন্ড ফ্লোরে আমরা একটা হল আছে, ওখানে আমরা করব। আসছি পরের খবরে। লাদাখ ইস্যুতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। ডক্টর সিংয়ের বক্তব্য, যে কোনো রকম কথা বলার আগে প্রধানমন্ত্রীর উচিত সেই কথার যে তাৎপর্য, সেই তাৎপর্যটাকে বোঝার। তিনি কেন এরকম বলছেন? তিনি বলছেন যে সর্বদলীয় বৈঠক কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী ডেকেছিলেন। সেই সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন যে ভারতের ভূখণ্ডে কোনো অনুপ্রবেশ হয়নি, তথা ভারতের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো দখল করেনি কোনো সেনা। এবারে বিরোধীরা প্রশ্ন তুলছেন যে যদি কোনো অনুপ্রবেশ নাই হয়ে থাকে, যদি কোনো পোস্ট চীনা সেনারা দখল নাই করে থাকে, তাহলে কেন চীনা সেনার সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষ হলো? তাহলে কেন এতজন সেনা জওয়ান, ভারতের সেনা জওয়ান শহীদ হলেন? ঠিক এই জায়গা থেকেই পরিষ্কার একদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে ছাড়লেন না প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। লাদাখ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় সরকারকে ক্রমাগত বিধে চলেছে বিরোধীরা। এবার প্রধানমন্ত্রীকে নিশানা করলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার মন্তব্যের কি তাৎপর্য তা বুঝেই কথা বলা উচিত প্রধানমন্ত্রী। মোদীকে খোঁচা মনমোহনের। একই সঙ্গে শহীদ কর্নেল সহ 20 জন জওয়ানের বলিদানের ন্যায় বিচারও দাবি করেছেন বিবৃতি জারি করে। তার বক্তব্য, শহীদরা ন্যায় বিচার না পেলে মানুষের প্রতি তা ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা হবে। প্রসঙ্গত, লাদাখ ইস্যুতে সর্বদলীয় বৈঠকে মোদী বলেছিলেন ভারতীয় ভূখণ্ডে কোনো অনুপ্রবেশ হয়নি বা ভারতের কোনো পোস্ট কেউ দখল করেনি। এরপরই বিরোধীরা প্রশ্ন তুলছে, তাহলে কেন এতজন সেনা জওয়ান শহীদ হলেন? চীন যদি অনুপ্রবেশ নাই করে তাহলে চীনা সেনার সঙ্গে সংঘর্ষই বা হলো কেন? এই প্রশ্নেই সরগরম দেশের রাজনীতি। সোমবারই মস্কোর উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, সেখানে রাশিয়া, ভারত, চীনের বিদেশ মন্ত্রীদের মধ্যে বৈঠক রয়েছে। এছাড়াও S-400 অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম দ্রুত ভারতকে দিতে চাপ দেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উল্লেখ্য, $5.4 বিলিয়ন এই সিস্টেম ভারতকে দিতে বেশ কিছুটা দেরি করছে রাশিয়া। করোনা অতিমারির জন্যই বিলম্ব বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। একদিকে যখন ভারত আর চীনের সীমান্ত নিয়ে সমস্যা চলছে এবং উত্তেজক একটা পরিস্থিতি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে, অন্যদিকে লাইন অফ কন্ট্রোল যেখানে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমানা, সেখানে একেবারে সিজফায়ার ভায়োলেশন করেই চলেছে পাকিস্তান। চলতি মাসেই 4 বার এখনো পর্যন্ত সিজফায়ার ভায়োলেশন করেছে, যার 9তম সংযোজন আজ ভোরবেলা, অর্থাৎ সোমবার ভোরবেলায় সিজফায়ার ভায়োলেশন করেছে পাকিস্তান নওশেরা সেক্টরে, যেটা রাজৌরি জেলার মধ্যে পড়ে, এবং সেখানে সেই সিজফায়ার ভায়োলেশনে এক হাবিলদার ভারতীয় সেনার তিনি শহীদ হয়েছেন। আর আমরা যদি চলতি বছরের এই সিজফায়ার ভায়োলেশনের কথা বলি, তাহলে দেখা যাবে যে চলতি বছরে এখনো পর্যন্ত 1400রও বেশি সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। সদ্য ভারত পাক সীমানা ঘুরে গিয়েছেন বায়ুসেনা প্রধান। ঠিক তারপরেই গুলি চালালো পাকিস্তান। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে উত্তেজনার পারদ ক্রমশই বাড়ছে। সেই উদ্বেগের মধ্যেই লাইন অফ কন্ট্রোলে শহীদ হলেন আরও এক জওয়ান। অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান, আর তাতেই প্রাণ গেল
হাবিলদার দীপক কার্কির। গত 5ই জুন থেকে পাকিস্তানের সঙ্গে গুলিবর্ষণে 4 জওয়ান শহীদ হয়েছেন। এক প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরিতে সোমবার ভোর 5:30 নাগাদ গুলি চালায় পাকিস্তান। কড়া জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। শত্রুপক্ষের গুলিতে শহীদ হন দীপক। এর আগে হাবিলদার পি মাথিয়া জাগান শহীদ হন গত 4 জুন। এরপর গত 10ই জুন পাক বাহিনীর গুলিতে নায়েক গুরচরণ সিং শহীদ হয়েছিলেন। এরপর 14ই জুন ফের পাক গুলিবর্ষণে 29 বছরের সেপাহী লাঙ্গাবুই আবনমেই শহীদ হন। এই নিয়ে চলতি বছরে 1400 বার অস্ত্রবিরতি চুক্তির লঙ্ঘন করল পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এদিকে বীরভূমের শহীদ জওয়ান রাজেশ ওরাংয়ের শ্রাদ্ধের কাজ অনুষ্ঠিত হলো আজ, এবং সেই শ্রাদ্ধানুষ্ঠানে আজকে হাজির হয়েছিলেন কর্নেল ঋষিকেশ মিশ্রা এবং অন্যান্য আধিকারিকরাও। আজ রাজেশ ওরাংয়ের বাড়িতে যান, পরিবারের পাশে থাকেন, সব রকমভাবে সাহায্য করার আশ্বাস দেন তারা। রাজেশের পরিবারকে কর্নেল মিশ্রা বলেন যে বিপদের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, এই বিপদের সময় আরও অনেক বেশি করে শক্ত হতে হবে, অনেক বেশি করে দৃঢ় হতে হবে। দুঃখ থাকলে আরও শক্ত হতে হবে, শহীদ রাজেশের বাড়িতে এসে বললেন কর্নেল ঋষিকেশ মিশ্র। লাদাখের গালওয়ানে ভারত চীন সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর সংঘাতে শহীদ রাজেশ ওরাংয়ের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হলো সোমবার। এই শ্রাদ্ধানুষ্ঠানে এসে পৌঁছান কর্নেল ঋষিকেশ মিশ্র এবং সেনাবাহিনীর অন্যান্য অফিসাররা। এছাড়াও ছিলেন বীরভূম জেলা প্রশাসনের জেলা শাসক মৌমিতা গোদারা বসু, পুলিশ সুপার, কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা। শহীদ রাজেশ ওরাং আদিবাসী সম্প্রদায়ভুক্ত হওয়ায় তাদের নিয়ম রীতি অনুযায়ী গতকাল অর্থাৎ রবিবার এবং সোমবার শ্রাদ্ধানুষ্ঠানের বেশ কিছু নিয়ম পালন করা হয়। শ্রাদ্ধানুষ্ঠানে এসেই সেনাবাহিনীর কর্নেল ঋষিকেশ মিশ্রা জানান, लगना क्या है, मेरा ही भाई था, देखा जाए तो हम एक ही परिवार के हैं। बस यही प्रार्थना करूंगा कि भगवान शक्ति दे इनके परिवार को। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ ভিউজের সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। ট্যালেন্টও রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়। এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ফিরলাম বিরতির পর। দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রত্যেক দিনই নতুন নতুন রেকর্ড করছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 4,25,000 ছাড়িয়ে গিয়েছে। যদিও গ্লোবালি অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ যারা করোনায় আক্রান্ত, করোনায় বিপর্যস্ত, সেই সমস্ত দেশের পরিসংখ্যান আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে করোনায় একটা ইতিবাচক দিক ভারতবর্ষে রয়েছে। সেটা কেমন? সেটা হচ্ছে প্রত্যেক 1 লাখে ভারতে করোনায় আক্রান্তের যে হার, সেই হার 30.04%।
অন্যদিকে বিশ্বে সেই হার 114.67%। স্বাভাবিকভাবে এটা একটা ইতিবাচক দিক অবশ্যই। এর পাশাপাশি দেশে সুস্থ হয়ে উঠছেন অনেক বেশি করে মানুষ, অর্থাৎ যত বেশি করে মানুষ সুস্থ হয়ে উঠছেন তত বেশি অ্যাক্টিভ কেসের যে সংখ্যা সেই সংখ্যা কমে যাচ্ছে, যা সত্যি একটা স্বস্তির। করোনা সংক্রমণকে হারিয়ে ভারত ক্রমশ এগিয়ে চলেছে, কমছে মৃত্যুর হার। শুধু তাই নয়, বিশ্বের নিরিখে করোনা যুদ্ধে ভারত অনেকটাই এগিয়ে। ভারতের স্বাস্থ্য মন্ত্রকের একটি রিপোর্ট বলছে প্রতি লাখে মাত্র 30.04% করোনা আক্রান্ত, যেখানে বিশ্বজুড়ে এই গড় 114.67%। অর্থাৎ ভারতে সংক্রমণের হার যথেষ্টই কম। গত 24 ঘন্টায় দেশে করোনা পরিস্থিতির দিকে চোখ রাখলে বোঝা যায় মোট আক্রান্ত 4,25,282 জন, মোট সুস্থ হয়েছেন 2,37,195। প্রতি লক্ষে আক্রান্তের হার 30.04%। এদিকে দেশ জুড়ে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 9,440 জন, আক্রান্ত 1,74,387। নমুনা পরীক্ষা করা হয়েছে 69,50,493 জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে করোনা সংক্রমণ বিশ্বব্যাপী ক্রমশ রেকর্ড বাড়াচ্ছে। গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে 1,83,020 জন। শীর্ষে রয়েছে আমেরিকা। শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের দেশেই 1,16,000 জন নতুনভাবে আক্রান্ত হয়েছেন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এবার আসি রাজধানী দিল্লির করোনা পরিস্থিতির দিকে। ভারতবর্ষে করোনা বিপর্যয়ের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। যদিও দিল্লিতে ইতিমধ্যেই প্রত্যেক দিন এখন 18,000 করে টেস্ট হচ্ছে এবং সার্বিকভাবে সেই চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করা হয়েছে। অমিত শাহ বারবার করে বৈঠক করছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন, তার পাশাপাশি বিভিন্ন হসপিটালগুলো পরিদর্শন করেছেন অমিত শাহ। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে এই করোনার চিকিৎসা পরিষেবা আরও বেশি উন্নত করা যায় সেই বিষয়ে সচেষ্ট হয়েছেন প্রত্যেকেই। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ বলেন যে যারা হোম কোয়ারেন্টিনে রয়েছেন দিল্লিতে করোনায় আক্রান্ত পেশেন্ট, তাদের যেই মুহূর্তেই অক্সিজেনের প্রয়োজন হবে একটা ফোন করলেই সরকার তাদের বাড়িতে অক্সিজেন পৌঁছে দেবে। কি বলেছেন তিনি, শুনে নিন। দিল্লিতে 3 গুণ বাড়ল করোনা ভাইরাসের পরীক্ষা, সোমবার জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি বাড়িতেই যে রোগীরা কোয়ারেন্টাইনে রয়েছেন তারা এক ফোনেই অক্সিজেন পেয়ে যাবেন। সরকার সেই ব্যবস্থা করছে বলেও এদিন জানান দিল্লির মুখ্যমন্ত্রী। कोरोना में हमने देखा कि एक ही चीज़ की समस्या सबसे ज़्यादा होती है कि मरीज का ऑक्सीजन लेवल गिर जाता है, मरीज को सांस लेने में तकलीफ होती है, मरीज को ब्रेथलेसनेस होती है और मरीज को तुरंत ऑक्सीजन देने की ज़रूरत पड़ती है। अगर मरीजों को सही टाइम पे तुरंत ऑक्सीजन मिल जाए तो कई मरीजों को बचाया जा सकता है। तो इसके लिए अब हमने क्या किया है कि जितने अब होम क्वारंटाइन के केसेस होंगे, होम आइसोलेशन के, दिल्ली सरकार हर होम आइसोलेशन वाले केस को एक ऑक्सी पल्स मीटर देगी। आप उस पल्स मीटर को अपने घर रखिए, जब आप ठीक हो जाएं सरकार को वापस कर दीजिए 10 दिन के बाद। এদিন তিনি জানান একদিনে আগে যেখানে 5,000 মানুষের করোনা পরীক্ষা হতো সেই সংখ্যাটাই 3 গুণ বেড়ে এখন হয়েছে প্রায় 15,000। এগুলির মধ্যে আবার অধিকাংশই হচ্ছে র্যাপিড টেস্টিং। রবিবার রাজধানীতে আরও 3,000 লোকের শরীরে মিলেছে কোভিড-19। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 59,746। এদের মধ্যে চিকিৎসাধীন 25,000 এবং সুস্থ হয়েছেন 33,000 মানুষ। যে কোভিড রোগীরা বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন তারা যাতে একটা ফোন করলে অক্সিজেন বাড়িতে পেয়ে যান, সরকার সেই ব্যবস্থা করছে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত 12,000 মানুষ হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে, তাদের এই অক্সিজেন দেওয়া হবে। প্রসঙ্গত দিন কয়েক আগেই কোভিড পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়তে হয়েছিল দিল্লি সরকারকে। করোনা রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপ আচরণ করা হচ্ছে, তোপ দেখেছিল শীর্ষ আদালত। দিল্লিতে করোনা পরীক্ষার সংখ্যা অন্যান্য রাজ্যের থেকে কেন এত কম তা নিয়েও আদালত প্রশ্ন তুলেছিল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এদিকে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকের ডাক। আগামী বুধবার নবান্নে সভাঘরে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে করোনা পরিস্থিতির মোকাবিলায়। যেমন এখনো পর্যন্ত সরকার ঠিক কি ব্যবস্থা করেছে করোনা পরিস্থিতির মোকাবিলায়, তার পাশাপাশি এই মুহূর্তে করোনার ছবিটা রাজ্যে ঠিক কীরকম, সুস্থ হয়ে ওঠার হার ঠিক কীরকম, এর পাশাপাশি আর কি করা যেতে পারে। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের কাছ থেকে পরিকল্পনাগুলো নেবে সরকার, এমনটাই জানতে পারা যাচ্ছে।
এদিকে বিরোধী দলগুলো প্রস্তুত হচ্ছে, তাদের যে বক্তব্যগুলো তারা সরকারের সামনে তুলে ধরবে। তার পাশাপাশি যে সমস্ত তাদের পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলো বলবে, কি কি করা যেতে পারে সেইগুলোও বলবে। এবং বিভিন্ন সময় দেখা গিয়েছে রাজ্যের এই করোনা পরিস্থিতি নিয়ে বিরোধীদের একাধিক অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলো তারা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরবেন, এটা পরিষ্কার। এদিকে মুখ্যমন্ত্রী রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ তাকে অনুরোধ করেছেন সেই বৈঠকে, সর্বদল বৈঠকে যেতে, এবং দিলীপ ঘোষ বলেছেন তিনি সেই বৈঠকে অংশগ্রহণ করবেন। করোনা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার নবান্ন সভাঘরে হবে এই বৈঠক। রাজ্যে যেভাবে করোনার প্রকোপ বাড়ছে তাতে বেশ চিন্তা বাড়ছে, তাই এই সর্বদল বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, ওই বৈঠকে রাজ্যের বিভিন্ন দফতরের আমলারাও উপস্থিত থাকবেন। রাজ্যে বর্তমানে করোনার সার্বিক পরিস্থিতি, সুস্থ হয়ে ওঠার হার এবং তার নিরিখে রাজ্যের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানা গেছে। করোনা মোকাবিলায় রাজ্য এখনো পর্যন্ত কি কি ব্যবস্থা নিয়েছে সে বিষয়েও বিরোধী দলের নেতানেত্রীদের অবগত করা হবে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে ফোন করে সর্বদলীয় বৈঠকে থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আবেদন মেনে রাজ্যের পাশে থেকে সাহায্য করবেন বলে জানিয়েছেন দিলীপবাবু। সদর্থক ভূমিকা নিয়েই সর্বদলীয় বৈঠকে যোগ দিলেও সরকারের সমালোচনা করা হবে বলে জানিয়েছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। উমপুন নিয়েও তাঁরা সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানিয়েছেন। খবরে শুনেছিলাম যে এরকম মিটিং হবে, অল পার্টি মিটিং। কারণ আমি একমাত্র ব্যক্তি প্রথম থেকে 2 মাস ধরে বলে আসছি যে প্রধানমন্ত্রী যদি 6 বার মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে পারেন, দিল্লিতে একাধিকবার অল পার্টি মিটিং হতে পারে, পশ্চিমবাংলায় কেন হবে না? আমরা কি সরকার কি আদৌ আন্তরিক সমস্যা সমাধানে মতামত তো নিতেই পারেন, সবাই সহযোগিতা করছেন। তো যাই হোক, সরকার দেরিতে হলেও একটা সিদ্ধান্তে এসছেন যে 24 তারিখ 3টের সময় নবান্নেতেই মিটিংটা হবে। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকেই ফোন করে থাকবেন। আমার কাছেও ফোন এসেছিল অফিস থেকে, মুখ্যমন্ত্রী নিজে ফোন করে 24 তারিখ 3টের সময় আমাকেও থাকতে বলেছেন। এটুকু আমাদের কাছে খবর আছে। দুপুরেই অনেকে আমাকে ফোন করে জানতে চাই, আমরা বলেছিলাম আমরা যাবো, এবং আমরা আমাদের যে সাজেশন হবে এই সমস্যা সমাধানে সরকারের কাছে থেকে সহযোগিতার কথা বলবো এবং সাজেশন করবো। উল্লেখ্য, এর আগে গত 23শে মার্চ করোনা নিয়ে নবান্নে সর্বদলীয় বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। যদিও সে সময় পরিস্থিতি এতটা খারাপ ছিল না। আমরা সদর্থক মনোভাব নিয়েই সভায় যাব। আগের সভাতে আমরা যেমন খুব সদর্থক মনোভাব নিয়ে গেছিলাম, অনেকগুলো স্পষ্ট সদর্থক পরামর্শ দিয়েছিলাম, আমরা সেই মনোভাব নিয়েই যাব। কোভিড এবং নন কোভিড চিকিৎসা নিয়ে কি 12টা বেজে যাচ্ছে পশ্চিমবাংলায়? হ্যাঁ, বেজে যাচ্ছে। ক্রমশ আমাদের বিপদটা বাড়ছে। এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো স্পষ্ট তথ্য গোপন নিয়ে আমাদের তো অভিযোগ আছে, এবং সেটা এখন তো সবাই বুঝতে পারছে, সরকার এক্সপোজড হয়েছে। ফলে সরকার সম্পর্কে আমাদের সমালোচনাও থাকবে, আবার রাজ্যের মানুষের জন্য সদর্থক ভূমিকা সেটাও আমরা নেব। করোনা পরিস্থিতি কেন্দ্র এবং রাজ্য পারস্পরিক দ্বৈরথ করছে বলে মানুষগুলো কেন বিপদে পড়বে? তাই বুধবারের বৈঠক আগামী দিনের জন্য বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। কয়েকদিন আগেই কলকাতা পুরসভার এক কর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তার মৃত্যুর পর থেকেই কলকাতা পুরসভায় তৎপরতা বেড়েছে। প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি যে স্যানিটাইজিংয়ের কাজ হচ্ছে। কলকাতা পুরসভার বিভিন্ন দফতর, বিভিন্ন ঘরগুলো সেখানে স্যানিটাইজ করা হচ্ছে। তার পাশাপাশি আজ থেকে অর্থাৎ সোমবার থেকে চালু হয়ে গিয়েছে পরীক্ষা। লালারসের নমুনা সংগ্রহ করা হচ্ছে। কলকাতা পুরসভার কর্মীরা যারা অফিসে ঢুকছেন সেই সময় তাদের লালারসের নমুনা নেওয়া হচ্ছে এবং পরীক্ষা করা হচ্ছে সেই নমুনাগুলো, এবং তার মাধ্যমে জানার চেষ্টা করা হচ্ছে যে পুরসভার কর্মীরা যারা এখন অফিসে আসছেন, কাজ করছেন, তাদের মধ্যে কেউ করোনা সংক্রমিত কিনা। কলকাতা পুরসভার সদর দপ্তরে পুরো কর্মীদের সোয়াব টেস্ট শুরু করল পুরসভা। সম্প্রতি কলকাতা পুরসভার এক কর্মী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার পরেই আতঙ্ক ছড়ায় সেখানে। তারপরেই লালারসের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। তবে সোয়াব টেস্ট করার সময় থাকছে বেশ কিছু নিয়ম। সব পুরকর্মীদের নিজের বাড়ির ঠিকানা সমেত সঠিক বয়সের নথি জমা দিতে হবে স্বাস্থ্যকর্মীদের কাছে। সোমবার সকাল থেকেই সেই নিয়ম মেনেই স্বাস্থ্য দপ্তরের কর্মীরা কলকাতা পুরসভায় পুরকর্মীদের লালারসের নমুনা সংগ্রহ করে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ ভিউজের সময় আরও একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন।
দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। ট্যালেন্টও রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়। এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ফিরে এলাম বিরতির পর। কয়েকদিন আগেই শহরের বুকে একটি ঘটনা ঘটে গিয়েছিল। রিজেন্ট পার্কে প্রেমিকাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করেছিল প্রেমিক, এবং সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক ঘটনার সাক্ষী থাকলো শহর। শাশুড়ির সঙ্গে বচসা, ঝগড়া, এবং সেই জায়গা থেকে শাশুড়িকে গুলি করে খুন করলো জামাই। তারপর আত্মঘাতী হলো সে নিজেও। এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে, যে আপডেট পাওয়া যাচ্ছে, তাতে জানতে পারা যাচ্ছে ব্যাঙ্গালোরে নিজের স্ত্রীকেও খুন করেছিল অভিযুক্ত অমিত আগরওয়াল, এবং এর জেরেই এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে। যেটা জানতে পারা যাচ্ছে, কাকুরগাছির রামেশ্বরম অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টেই গুলির শব্দ শুনতে পান এলাকাবাসীরা। তারপরই তারা পরিস্থিতি ছুটে যান, কি পরিস্থিতি, কি ঘটনা ঘটেছে তা জানার জন্য। তারপরই এই বিষয়টি সামনে আসে। শাশুড়িকে খুন করে আত্মঘাতী জামাই। ঘটনাটি ঘটেছে কাকুরগাছির রামেশ্বরম আবাসনে। স্থানীয় সূত্রের খবর, বছর 70-এর সুভাষ দণ্ডানিয়া ও ললিতা দণ্ডানিয়ার মেয়ে শিল্পীর সঙ্গে বিয়ে হয় অমিত আগরওয়ালের। অভিযোগ, শিল্পীর সঙ্গে বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি করত অমিত, এবং পরে সেই অশান্তি বিবাহ বিচ্ছেদের দিকে এগোয়। তবে সোমবার অমিত আগরওয়াল তার শ্বশুর বাড়িতে এলে তার সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে বচসা বাঁধে শাশুড়ি ললিতা দণ্ডানিয়ার সঙ্গে। তারপরেই শাশুড়িকে খুন করে নিজে আত্মঘাতী হয় জামাই। পরে ফুলবাগান থানায় খবর পৌঁছালে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। গোটা ঘটনা তদন্তে নেমেছে ফুলবাগান থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এদিকে এই একই ধরনের ঘটনা নদিয়াতেও ঘটল। প্রেমিকার বাড়ির ছাদ থেকে প্রেমিককে ধাক্কা দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল প্রেমিকা ও তার পরিবারের বিরুদ্ধে। যদিও তাদের বক্তব্য যে পা পিছলে পড়ে গিয়েছে ওই যুবক। যেটা জানতে পারা যাচ্ছে, প্রেমিকাকে দীর্ঘদিন ধরেই মাসিক বেশ কিছু টাকা পাঠাতো ওই যুবক, এবং এই টাকাকে কেন্দ্র করেই একটা সমস্যা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে আজকে ওই যুবক মেয়েটির বাড়িতে যায় এবং তাদের মধ্যে বেশ কিছুক্ষণ বচসা হয়। তারপরই ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের, এমনটাই জানতে পারা যাচ্ছে। প্রেমিকার হাতে মৃত্যু প্রেমিকের। ঘটনাটি ঘটেছে হরিণঘাটা থানার বড় জাগুলিতে। জানা যায়, দক্ষিণ ভৌমিক পাড়ার ভবতোষ দেবনাথের সঙ্গে প্রিয়া মজুমদারের দীর্ঘদিনের প্রণয়ের সম্পর্ক ছিল। ভবতোষ তুরস্কে কাজ করত। 2 বছর আগে তুরস্কে গিয়েছিল সে। গত বছর ডিসেম্বর মাসে বাড়ি আসে। এরপর মার্চে আবার যাওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের জেরে আর যেতে পারেনি বিদেশে। বিদেশে থাকাকালীন প্রিয়াকে মাসে মাসে টাকা পাঠাতো ভবতোষ। মৃতের পরিবার সূত্রে খবর, মাসিক পাঠানো টাকাই অশান্তির মূল কারণ। রবিবার বিকেলে ফোন করে প্রিয়া ভবতোষকে ডেকে পাঠায়। অভিযোগ, ভবতোষ প্রিয়ার বাড়ি গেলে ছাদে উঠে দুজনে কথা বলার সময় হঠাৎ ভবতোষ ছাদ থেকে পড়ে যায়। এরপরে তাকে প্রথমে হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখান থেকে কল্যাণী JNM হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তাকে। আমি ছিলাম উপরে, মানে যায় এখানে, বুঝছেন। এবারে যায় কথা বলছি, কথা বলার পরে এবারে কি বলবো, আমি তো প্রথম থেকে কিছুই জানি না। আমি শব্দ শুনে তারপরে নামছি, কিসের একটা বিকট শব্দ হয়েছে, তো
শব্দ শোনার পর আমি নামছি, তখন যে বললো যে শ্রদ্ধা পড়ে গেছে, শ্রদ্ধা পড়ে গেছে, বুঝছেন? কে বললো এটা? আমার মেয়ে, বুঝছেন? আমি ও তখনই জানি, আর কিচ্ছু জানি না। বলছে যে ও নিজে সুইসাইড করেছে, লাভ মেরেছে। তা আমার বক্তব্য, ছেলেটা যদি মরারই হয়, সুইসাইড করার ইচ্ছা থাকবে, তার বাড়ি ছেড়ে নিশ্চয়ই একটা মেয়ের বাড়িতে এসে সুইসাইড করতে আসবে না। আর ছেলেটাকে কতটা বিশ্বাস করে, কতটা ভালোবাসে, যে সর্বস্ব, যে বিদেশে থেকে ইনকাম করে সর্বোচ্চ টাকা নিজের বাবা মাকেও দেয়নি, সেই মেয়েটাকে দিয়ে এসছে। এখানে পূর্ণাঙ্গ তদন্ত বা পুলিশ সহযোগিতা করছে, কাল থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছি, আশা আছে আমাদের, আইনের উপরে ভরসা নিয়ে চলছি। প্রেমিকের পরিবারের তোলা অভিযোগ অস্বীকার করেছে প্রেমিকার পরিবার। প্রিয়ার পরিবারের দাবি ভবতোষ নিজেই ছাদ থেকে পড়ে যায়। যদিও ঘটনার তদন্তে নেমে প্রেমিকা সহ প্রেমিকার বাবাকে আটক করে হরিণঘাটা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। লকডাউনের জন্য স্কুল বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, কিন্তু এই ক্ষুধেরা যারা প্রাইমারি শিক্ষা এই মুহূর্তে নিচ্ছে তাদের কি অবস্থা তা জানার জন্য অভিনব একটা উদ্যোগ বীরভূম জেলায় নেওয়া হয়েছে। প্রাইমারি স্কুলের টিচাররা তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, দরজা নক করছেন, এবং যখন দরজা খুলে অভিভাবকরা, ক্ষুদেরা বেরোচ্ছে, তখন দেখছেন তাদের স্কুলের টিচাররা, এবং তাদেরকে পড়াশোনার কিভাবে করতে পারবে বা কি কি পাঠ রয়েছে সেই বিষয়ে অবগত করছে। তার পাশাপাশি পড়াশোনা এই মুহূর্তে লকডাউনের জন্য বাড়িতে বসে কতটা এগোচ্ছে, কিভাবে পড়াশোনা করছে সেই গাইডলাইনও দিচ্ছেন শিক্ষকরা। সকাল থেকেই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বেশ কয়েকজন ব্যক্তি, সঙ্গে বিশেষ ব্যানার, আর দরজায় ডাক পড়লেই বাড়ি থেকে বেরিয়ে আসছে ক্ষুদে স্কুল পড়ুয়ারা। প্রথমে এমন কাণ্ড দেখে অভিভাবকরা কৌতূহলেই পড়েছিলেন। ধীরে ধীরে স্পষ্ট হলো বিষয়টি। আসলে লকডাউনে পড়ুয়াদের নজর রাখতে বীরভূম জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়েক এক অভিনব উপায় বার করেছেন। জেলার সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের নির্দেশ দিয়েছেন পড়ুয়ারা যাতে পড়াশোনা থেকে পিছিয়ে না পড়ে, এবং তারা যে এখন বাড়িতে পড়াশোনা করছে তাতে অসুবিধা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে হবে। তো 3 মাস যাবত স্কুল বন্ধ, এবং কবে স্কুলগুলো খুলবে তার কোনো সুরাহা নেই এখনও পর্যন্ত। তো সেই জন্য আমার বীরভূম জেলার সমস্ত প্রাথমিক স্কুলে প্রায় 3.5 লাখের ওপর ছাত্রছাত্রী রয়েছে। তো এই ছাত্রছাত্রীর মধ্যে আবার গ্রামাঞ্চলের ছাত্রছাত্রী 85%, এবং ফার্স্ট জেনারেশন লার্নার তার মধ্যে 70 থেকে 80%। তো তাদের ক্ষেত্রে যে অভ্যাসটা এতদিন ছিল যে স্কুল যাব, পড়া করতে হবে, খেলতে হবে, সেই ব্যাপারটা আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। দিন আনি দিন খাই এরকম ফ্যামিলির ছেলেমেয়েরা বেশি পড়ে, প্রান্তিক ঘরের ছেলেমেয়েরা। তো এখানে তাদের অভ্যাসগত যে পড়াশোনাটা তাদের বিষয়বস্তু ছিল, সেই জায়গাটা আবার পরিবর্তন করতে ইন্টারাকশন করছেন আমার শিক্ষক শিক্ষিকারা বীরভূম জেলা, এবং সহযোগিতা করছেন আমার সমস্ত আধিকারিকবৃন্দ। লকডাউনের জেরে দীর্ঘ 3 মাস ধরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। বেসরকারি স্কুলগুলি অনলাইনে ক্লাস করার ব্যবস্থা করলেও সরকারি স্কুলে সেভাবে পঠন পাঠন করা সম্ভব হয়নি। এবার বীরভূমের প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের উদ্যোগে খুশি পড়ুয়াদের অভিভাবকরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আসছি পরের খবরে। ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি রাজিন্দর গোয়েলের প্রয়াণ। রঞ্জি ট্রফির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীর প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট মহল। সচিন তেন্ডুলকর থেকে সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র সেহবাগ থেকে ভিভিএস লক্ষ্মণ প্রত্যেকেই টুইটারে শোক প্রকাশ করলেন। কিংবদন্তি রাজিন্দর গোয়েলের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট মহল। রঞ্জি ট্রফির ইতিহাসে সর্বাধিক উইকেট সংগ্রহের রেকর্ডের অধিকারীকে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানালেন বিভিন্ন প্রজন্মের ক্রিকেটাররা। যদিও জাতীয় দলের জার্সিতে কখনো মাঠে নামেননি তিনি, তবু তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন জাতীয় দলের নিয়মিত সদস্যরা। সেখানে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর থেকে শুরু করে রয়েছেন সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র সেহবাগ, রবি শাস্ত্রী, ভিভিএস লক্ষ্মণের মতো তারকারাও। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেন, ভারতীয় ক্রিকেট তার ঘরোয়া ক্রিকেটের এক মহিরুকে হারালো। রবি শাস্ত্রী লেখেন, নিজের কাজে তিনি শ্রেষ্ঠ ছিলেন, তার অসাধারণ লাইন ও লেন্থ আজও স্মরণে আছে। বীরেন্দ্র সেহবাগ বলেন, খুব ভদ্র ভালো মানুষ ছিলেন, তার ভারতের হয়ে না খেলতে পারা দেশের ক্ষতি। সচিন তেন্ডুলকর লেখেন, রাজিন্দর গোয়েলজির মৃত্যুর খবর অত্যন্ত দুঃখের। রঞ্জি ট্রফিতে 600-র উপর উইকেট, উনি ঘরোয়া ক্রিকেটের স্টলওয়ার্ড ছিলেন। নিজেদের টুইটার হ্যান্ডেলে শ্রদ্ধা জানিয়েছেন শেখর ধওয়ান, ভিভিএস লক্ষ্মণ রাও। দীর্ঘ রোগভোগের পর রবিবার প্রয়াত হলেন রাজিন্দর গোয়েল। রঞ্জি ট্রফিতে সর্বকালের সর্বাধিক উইকেট শিকারী 77 বছর বয়সে ছুটি নিলেন জীবনের 22 গজ থেকে। ক্যারিয়ারের 157টি প্রথম শ্রেণীর ম্যাচে 750টি উইকেট নিয়েছেন। 637টি রঞ্জি উইকেট লেখা রয়েছে তার নামের পাশে। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।
নিউজ ভিউজ আজ এ পর্যন্তই। আগামীকাল রাত 9টায় আবারও দিনের বাছাই করা সেরা খবরগুলো নিয়ে ফিরে আসবো নিউজ ভিউজে। তবে আপনারা দেখতে থাকুন আরোহী নিউজ।